আসসালামু আলাইকুম। এই ক্লাসটা দুইটা বইয়ের জন্য। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টারের নাম লিজ ফিনান্সিং। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারের চ্যাপ্টারের নাম লিজ ফিনান্সিং অ্যান্ড ডেপ্ট ফিনান্সিং। যেহেতু একই ধরনের ম্যাথ, এই জন্য একসাথে ক্লাসগুলো নিচ্ছে। প্রথমে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয় একেবারে সহজে আলোচনা করে বোঝাতে চাই, তবে অনেক কিছু বোঝার আছে এই চ্যাপ্টারে, কিছু জটিলতা আছে, তো এগুলো ইনশাআল্লাহ সহজ করে বোঝাবো। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ক্লাসগুলো দেখো। লিজ ফিনান্সিং মানে হচ্ছে লিজ অর্থায়ন। এ অধ্যায়ে মূলত আমাদের কী ধরনের ম্যাথের সমাধান করতে হবে একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমার প্রয়োজনে একটা মেশিন অথবা যন্ত্রপাতি, ধরে নাও একটা যন্ত্রপাতি তুমি ক্রয় করবে। এখন এই যন্ত্রপাতি তুমি কিনে নিবে, মানে ব্যাংক থেকে ঋণ করে ক্রয় করে নিবে, এটাকে বলা হয় বরোইং অপশন। নাকি তুমি কোথাও থেকে ভাড়া নিয়ে এটা ব্যবহার করবে, এটাকে বলা হয় লিজ অপশন। মানে প্রতি বছর নির্দিষ্ট ভাড়া দিয়ে তুমি ওই যন্ত্রপাতি ব্যবহার করার অধিকার পেলে, এটা হলো লিজ অপশন। তুমি ভাড়া নিয়ে এই যন্ত্রপাতি ব্যবহার করবে, নাকি ব্যাংক থেকে টাকাটা ঋণ নিয়ে ওই যন্ত্রপাতি তুমি ক্রয় করে নিবে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য উভয়টার প্রেজেন্ট ভ্যালু পিবি বাইর করা হয়। পিবি কি? তা ভবিষ্যতে মূল্য কত হতে পারে, ওই মূল্যকে আজকের মূল্যে রূপান্তর করার নাম হলো পিবি, প্রেজেন্ট ভ্যালু। এই বরোয়িং অপশন মানে তুমি ব্যাংক থেকে ঋণ করে সরাসরি যন্ত্রপাতি কিনে নিলে, এটার আরেকটা নাম হতে পারে বাইং অপশন। বরোয়িং অপশন অথবা বাইং অপশন। তুমি এই যন্ত্রপাতি বা যে কোনো সম্পদ সরাসরি কিনে নিলে ব্যাংক থেকে ঋণ করে, অথবা অন্য কোথাও থেকে এই সম্পদটাই তুমি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে তুমি লিজ নিয়েছো এবং ওই সম্পদ ব্যবহার করার অধিকার তুমি পেয়েছো। বিষয়টা ক্লিয়ার? লিজ অপশনের জন্য প্রতি বছর যে নির্দিষ্ট পরিমাণ লিজ রেন্ট অথবা লিজের ভাড়া তুমি দিচ্ছ, তো কি পরিমাণ ভাড়া দিচ্ছ এটা টোটাল যোগ করে বা প্রয়োজনীয় কাজ করে, ট্যাক্সের কাজ, এই প্রয়োজনীয় কাজ করে টোটাল আমরা যোগ করে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা এটার বাহির করে নিব। একটু পরে আমরা সবই বুঝতে পারবো। আর বরোয়িং অপশন অথবা বাইং অপশনের জন্য এই যে ঋণ করে সরাসরি আমি যন্ত্রপাতিটা কিনবো, এখন অনেক কিছু আমার যাচাই করার প্রয়োজন আছে। প্রথমে দেখতে হবে এনাউল লোন ইনস্টলমেন্ট। এই যে আমি ঋণ করব ব্যাংক থেকে, প্রতি বছরে আমাকে শুরুতে কিংবা শেষে কী পরিমাণ কিস্তি দিতে হবে, লোন অ্যামortization শিডিউল, এটা থেকে মূলত ইন্টারেস্ট বাইর করা হয় বা সব কিছু দেখা যায়। 3 নম্বরে যে যন্ত্রপাতি আমি ঋণ করে কিনবো, এটার বাৎসরিক অবচয় কী পরিমাণ, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, সেটাও আমার জানার প্রয়োজন আছে। আর 4 নম্বরে ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট বলতে এই যে ভবিষ্যতের মূল্যগুলো আমি বর্তমান মূল্যতে রূপান্তর করব, এটার ডিসকাউন্ট রেট কী পরিমাণ হতে পারে, ওই রেটটাই ভবিষ্যতের যে ফিউচার ভ্যালু আছে এটাকে তো প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করবো, এটার হার, এটা হচ্ছে ডিসকাউন্ট রেট। তারপর টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি, এখানে আরও অনেক কিছু বোঝার আছে, সরাসরি দেখাতে হবে, না হলে বুঝবেন না। শুধু এই অপশনগুলো একটু দেখে রাখো যে বরোয়িং অপশন অথবা বাইং অপশনের জন্য এগুলোর প্রয়োজন আছে। তুমি আগে পরে যে কোনোটা লিখতে পারো, যেমন ধরো ডিসকাউন্ট রেট তুমি অবচয়ের আগে বাইর করে নিলে তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, তবে এগুলোরই প্রয়োজন পড়ে। পিবিআইএফএ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। একসাথে যদি তুমি কয়েক বছরের ডিসকাউন্ট রেটটা বাইর করতে চাও, সূত্র হচ্ছে এটা, একসাথে কয়েক বছরের। আর যে কোনো এক বছরের যদি ডিসকাউন্ট রেট পিবিআইএফএ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, আর এটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, একসাথে কয়েক বছর মানে এক বছরের বেশি, তখন এই সূত্র। আর যে কোনো এক বছরের জন্য এই সূত্র ব্যবহার করে তুমি এই ডিসকাউন্ট রেট এটা বাহির করতে পারো বা ফ্যাক্টরটা বাহির করতে পারো। তুমি যদি 1 থেকে 4 বছরের এই ডিসকাউন্ট রেটটা বাহির করতে চাও, 1 থেকে 4 বছরের, চাইলে তুমি আলাদা আলাদা করে এই সূত্রের মাধ্যমে এক বছর এক বছর করে বাহির করে নিতে পারো, তারপরেই তো আবার যোগ করতে হবে। তো বারবার এটা না করে যদি আমি 4 বছরের প্রয়োজনীয় তথ্য, ইন্টারেস্ট, আয়ের হার, এনের মান, হ্যাঁ আয়ের মানটা যদি এখানে বসিয়ে দেই, তাহলেই তো হয়ে যায়, সহজে আমরা পেয়ে যাই ডিসকাউন্ট রেট যেটা বাহির করা হবে অঙ্কের মধ্যে। ডিসকাউন্ট রেট কিন্তু
ডিসকাউন্ট রেট বাহির করে এটা হচ্ছে আই এর মান, এখানে বসাবো। 5 বছরের বাহির করলে এন এর মান আমি 5 বসাবো, আর এখানে যে কোনো 1 বছর হবে। এখন আসো, এই যে আমি ব্যাংক থেকে ঋণটা নিব, ঋণ নিয়ে তারপর যে কোনো ধরনের সম্পদ, মেশিন হোক, যন্ত্রপাতি হোক, এটা আমি ক্রয় করব। তো ব্যাংক থেকে ঋণ নিলে তাদেরকে তো কিস্তি দিতে হবে, বছরের শুরুতে হতে পারে, বছরের শেষে হতে পারে। যদি এন্ড অফ দি ইয়ার বছরের শেষে হয়, তখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, যত টাকা ঋণ নিব, এ অধ্যায়ে তো ফিউচার ভ্যালুর কোনো সূত্র ব্যবহার হয় না, প্রেজেন্ট ভ্যালুরই হবে, কারণ ঋণ তো আমি বর্তমানে নিব, বর্তমানে নিয়েই তো আমি মেশিনটা ক্রয় করব। তো এই সূত্রটা আবার তোমরা প্রিন্সিপালস অফ ফিনান্স, টাইম ভ্যালু অফ মানি, ওই চ্যাপ্টারেই করে আসছো। তো এটা তোমাদের জন্য নতুন নয়, আগেরও জানা আছে। আর পিবিএ মানে বিগিনিং অফ দি ইয়ার, বছরের শুরুতে হলে এই সূত্রটা, বছরের শেষে হলে এটা। আর বছরের শেষে শুরুতের মধ্যে পার্থক্য হচ্ছে 1+i এখানে অতিরিক্ত আছে, আর এখানে 1+iটা নাই। এখানে 1+i অতিরিক্ত আছে, এখানে 1+iটা নাই, হলো পার্থক্য। সূত্রগুলো তোমরা দেখে নিও। এখন একটা ম্যাথের মধ্যে প্রয়োজনীয় সকল তথ্য আমি তোমাদের প্রয়োগ করে সহজে বুঝিয়ে দিচ্ছি। আর কিছু চ্যাপ্টার এমন থাকে যে আসলে তোমাদেরকে বেশি সময় দিতে হবে। আমি তো সব কিছু ক্লাসেই বুঝিয়ে দিব, তোমাদেরকে একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা পারবে। সব চ্যাপ্টার তো আর সহজ হতে পারে না, কিছু চ্যাপ্টার এমন কঠিন থাকে। তো দেখো, এই কঠিন চ্যাপ্টারটাই সহজ হবে, মানে অনেক ওয়ার্কিং করতে হয়, এই জন্য বললাম। এ কোম্পানি নিডস টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট টাকা 4 লক্ষ। তো একটি কোম্পানি চায় যে একটা ইকুইপমেন্ট, একোয়ার তো অর্জন, একটা ইকুইপমেন্ট ক্রয় করবে, ধরে নাও একটা ইকুইপমেন্ট একটা কোম্পানি লাগবে, যেটার ব্যয় হলো 4 লক্ষ টাকা। দি কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভস টু ফিনান্স দি ইকুইপমেন্ট। এই যে ইকুইপমেন্টের টাকাটা অর্থায়ন করবে, তো কোম্পানির দুইটা অল্টারনেটিভ আছে, দুইটা বিকল্প আছে এখানে। নাম্বার 1, নাম্বারে আছে টু টেক লিজ from a leasing company for 5 years with an annual lease payment of 1,25,000 to be paid the beginning of each period। একটা লিজ কোম্পানির কাছ থেকে 5 বছরের জন্য চাইলে এটা লিজ নেওয়া যায়, আর বছরে লিজ পেমেন্ট করতে হবে 1,25,000 টাকা। টু বি পেইড, এটা পেইড করা হবে বিগিনিং অফ ইচ পিরিয়ড, প্রতি বছরের শুরুতে, প্রতি বছরের শুরুতে লিজের এই টাকাটা পরিশোধ করতে হবে। অর্থাৎ লিজ কোম্পানির কাছ থেকে ভাড়া নিয়ে, লিজ নিয়ে আমি এই যন্ত্রপাতি ব্যবহার করতে পারবো। ধরে নিলাম এটা আমার কোম্পানি, তুমি ধরে নাও এটা তোমার, নিজের ধরে চিন্তা করো। 1,25,000 বছরে ভাড়া দিয়ে আমি এই যন্ত্রপাতি ব্যবহার করার অধিকার পাবো 5 বছরের জন্য। এই হলো একটা তথ্য। বি নাম্বারে, টু টেক লোন ফ্রম এবি ব্যাংক at 14% interest per annum, repayable annually at the end of each of the 5 years in equal installment। এবি ব্যাংক থেকে 14% ইন্টারেস্টে 5 বছরের জন্য ঋণ নিয়ে, 5 বছরের জন্য ঋণ নিয়ে তুমি এই যন্ত্রপাতিটা ক্রয় করে নিতে পারো। এবং এখানে যে ইনস্টলমেন্টটা দিতে হবে, ইনস্টলমেন্ট এটা কিন্তু প্রতি বছরের শেষে। তো সুন্দর করে যদি আমরা বলি যে এবি ব্যাংক থেকে 14% ইন্টারেস্টে প্রতি বছর 5 বছরে সমান কিস্তিতে ঋণ নেওয়া হলো, ইকুয়াল ইনস্টলমেন্ট এখানে আছে, আর এটা পেইড করা হবে বছরের শেষে। দি সোলভেজ ভ্যালু অফ দি ইকুইপমেন্ট ইজ টাকা 20,000। যে যন্ত্রপাতি তুমি ঋণ করে ক্রয় করতে চাও, এটার ভগ্নাবশেষ মূল্য 20,000। মানে এই যে তুমি ধরো তোমার এই এই সম্পদ, এটা 5 বছর তুমি চালাতে পারবে, 5 বছর পরে এটা অচল হয়ে যাবে। তো অচল হওয়ার পর তুমি যে টাকা এটা বিক্রি করতে পারবে, এটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য 20,000। অ্যান্ড দি ইকুইপমেন্ট উইল বি ডেপ্রিসিয়েটেড স্ট্রেইট লাইন বেসিস। সরলরৈখিক পদ্ধতিতে এটার অবচয় হবে। অবচয় কি? স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়। যেমন ধরো, আমার একটা যন্ত্রপাতি আছে 10,000 টাকায়, ব্যবসায়ী ব্যবহার করছি। 3 মাস ব্যবহার করার পর যদি এটার বিক্রয় করতে চাই বা বিক্রয় মূল্য নির্ধারণ করতে চাই, ধরে নিলাম এটা 7,000 টাকার হলো, তো 3,000 কেন কমে গেল? ব্যবহার করার কারণে। তো ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়। এখন এক সময় এটা 7,000 এখন আছে, এক সময় এটার মূল্য 1,000-এ চলে আসবে, এক সময় এটা ব্যবহারই করা যাবে না। তো যখন এটা ব্যবহার করা যাবে না, নতুন করে আরও একটা যন্ত্রের প্রয়োজন আছে, তো আরেকটা ক্রয় করতে গেলে ব্যবসা থেকে নগদ টাকা যাবে, যার কারণে অবচয়ের হিসাব রাখা হয়।
বুঝতে পারছো? যেহেতু নগদের উপর এটা প্রভাব ফেলে। আর কর্পোরেট ট্যাক্স রেট 40%। এই যে এই ইকুইপমেন্টটা এটা ক্রয় করা হবে, এটার ট্যাক্স রেট হচ্ছে 40%। হুইচ অফার দি কোম্পানি শুড বি অ্যাকসেপ্ট। দুইটা অপশন আছে এখানে, কোম্পানির কোনটা গ্রহণ করা উচিত। একটা লিজ অপশন আছে, আর একটা বরোয়িং বা বাইং অপশন আছে, যেটা কোম্পানি ঋণ নিয়ে ক্রয় করতে চায়। দুইটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য? তো এই দুইটার আমার উদ্দেশ্য হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু বাহির করে নিব। এখন আমাদের কাজ টোটাল প্রেজেন্ট ভ্যালু বাহির করে নিব। টোটাল প্রেজেন্ট ভ্যালু মানে কি? আমরা ভবিষ্যতের মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করতেছি, আজকের মূল্যে। ভবিষ্যতের সকল মূল্যকে আজকের মূল্যে রূপান্তর করে দেখতেছি কোনটা বেশ কোনটা কম। টোটাল প্রেজেন্ট ভ্যালু বাইর করার পর যেটা কম হবে সেটাই গ্রহণযোগ্য। আমি লিজে কি পরিমাণ খরচ করব, আমি লোন নিয়ে কি পরিমাণ খরচ আমার হবে ব্যাংক থেকে লোন নিয়ে, সেটার আমি যদি প্রেজেন্ট ভ্যালু বাহির করি, তখন আজকের একটা মূল্য পাওয়া যাবে। যেটা কম হবে মনে করবো একটাতে আমার ব্যয়টা কম। বুঝতে পারছো? এখন সমাধানে আসো। তুমি চাইলে আগে লিজ অপশনের মানটাও বাহির করতে পারো, বা বরোয়িং অ্যান্ড বাইং অপশন এই মানও বাহির করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি আগে লিজ অপশনের সমাধানটা করে নিচ্ছি। তো লিজ অপশন প্রথমে এখানে মূল্য আছে, লেখা আছে টু টেক লিজ ফ্রম এ লিজিং কোম্পানি ফর 5 years উইথ এন অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ 1,25,000 টু বি পেইড এট দি বিগিনিং অফ ইচ পিরিয়ড। একটা লিজিং কোম্পানি থেকে 5 বছরের জন্য এটা লিজ নেওয়া হবে, আর বছরে লিজ ভাড়া দিতে হবে 1,25,000 করে, বিগিনিং অফ ইচ পিরিয়ড প্রতি বছরের শুরুতে দিতে হবে। এটা হলো লিজ অপশন। আবার এখানে একটা তথ্য আছে, লিজ অপশন আর লোন অপশন যে যন্ত্রপাতি ক্রয় করা হবে এটার কর্পোরেট ট্যাক্স রেট কিন্তু 40%। এখন একটা কথা বলি এখানে তোমাদের, উভয়টার ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স রেটের পরিমাণ 40% কিন্তু আলাদা করে আমাদের বাদ দিতে হবে। এটা লিজ নেওয়ার ক্ষেত্রে, এবং আমরা যে ঋণ নিয়ে এই সম্পদটা ক্রয় করব ওইটার ক্ষেত্রেও কিন্তু কর্পোরেট ট্যাক্স রেট আলাদা করে আমাদের বাদ দিতে হবে। 1,25,000 আছে, এখন 5 বছরে আবার প্রতি বছরের শুরুতে আছে। প্রতি বছরের শুরুতে বলতে আমি এখানে প্রয়োজনীয় টেবিলটা আগে থেকেই অঙ্কন করে নিয়েছি, সময় যাতে কম লাগে। মনে করো প্রথমে লিজ অপশনের সমাধান করছি। ইয়ার জিরো আমি কেন দিলাম বিষয়টা বুঝো। প্রতি বছরের শুরুতে কিন্তু লিজের ভাড়াটা দিতে হবে বলেছে। ভাড়া কত করে? 1,25,000 প্রতি বছরের শুরুতে। প্রতি বছরের শুরুতে কখনো ট্যাক্সের টাকা বিয়োগ হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। প্রতি বছরের শেষে কিন্তু ট্যাক্সের টাকাটা বিয়োগ হয়। যে 40% ট্যাক্স রেট আছে, ট্যাক্সের টাকা বাদ দিয়ে নেট ক্যাশ বেনিফিট এখানে কী পরিমাণ থাকবে? যে 1,25,000 আছে ওই 1,25,000ই থাকবে। এখন একসাথে আমি 5 বছরের প্রেজেন্ট ভ্যালুটা বাইর করতে চাই একসাথে। এই ক্ষেত্রে ডিসকাউন্ট রেট বা ফ্যাক্টরটা কী পরিমাণ হবে? এই যে প্রেজেন্ট ভ্যালুতে আমি রূপান্তর করব এটার হারটা কী পরিমাণ হবে? এটার জন্য আগে ডিসকাউন্ট রেট বাহির করতে হয়। তো আগে ডিসকাউন্ট রেট বাহির করার জন্য অঙ্কের মধ্যে এখানে তথ্য আছে, দেখো যে 40% ইন্টারেস্ট রেট এখানে কিন্তু অন্তর্ভুক্ত আছে। এই 40% ইন্টারেস্ট রেট এইটা থেকে ডিসকাউন্ট রেট আমাদের বাইর করতে হবে। ইন্টারেস্ট রেট হচ্ছে 14% ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 40%। 40% মানে এটাকে সরাসরি দশমিকে রূপান্তর করে আমরা লিখতে পারি 14% ইন্টু 1 থেকে 0.40 বাদ দিলে 0.60, তারপর এই 14কে 0.60 দ্বারা গুণ করো, দেখবে এখানে 8.4% চলে আসে। এই 8.4%টাই কিন্তু 4 মানে 8.4 বা 8.40 দুইটাই এক। 8.40% আমি এখানে বসিয়ে দিয়েছি ফ্যাক্টর। বছর যদি জিরো হয় এটার পিবিআইএফে সবসময় 1 মনে রাখতে হবে। বছর যদি জিরো হয় এটার পিবিআইএফে সবসময় 1। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু কীভাবে হবে? আমরা এই যে এনসিএফ 1,25,000 আর এই যে পিবিআইএফ ফ্যাক্টর যেটা বাইর করেছি, এই ফ্যাক্টরে কিন্তু এনসিএফকে ফ্যাক্টর দ্বারা যত বছরের ফ্যাক্টর দ্বারা গুণ করবো তত বছরের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যায়। বুঝতে পারছো প্রেজেন্ট ভ্যালুর কী কাজ? 1,25,000কে 1 দ্বারা গুণ করলে এখানে 1,25,000ই হবে। আমাদের অঙ্কের মধ্যে তথ্য আছে 5 বছরের। আচ্ছা 5 বছরের এটা বুঝলাম, কিন্তু শুরুতেই 1 বছরের লিজের ভাড়া কিন্তু আমরা দিয়ে দিছি।
তার মানে একেবারে বছরের শুরুতে দিতে হয়, তো বছরের শুরুতে উল্লেখ আছে না, যেহেতু বছরের শুরুতে দিতে হয় এই জন্য এই 1,25,000 জিরো বছরে দিয়ে দিছি, মানে আজকে দিছি, এখন 1 বছর যায় নাই। একবার যেহেতু দিয়ে দিছি আর 5টা কিস্তিতে দিতে হবে, তার মানে আরও 4টা বাকি, কারণ একবার দিয়ে দিছি। তো এই জন্য আমি এখানে লিখবো 1 থেকে 4। 1 থেকে 4 হচ্ছে ইনস্টলমেন্ট 1,25,000। 1,25,000-এর 40% 50,000, এটা হচ্ছে ট্যাক্স রেট। বেনিফিট থাকবে 1,25,000 থেকে 50,000 বিক করলে 75,000। এখন পিবিআইএফে এখানে আমি 4 বছরের বাইর করতে হবে। এই যে দেখো পিবিআইএফে 8.4%, এই ডিসকাউন্ট রেট এটা হচ্ছে, এটারে আমরা পিবিআইএফে বাইর করব। এই জন্য আগে ডিসকাউন্ট রেট বাইর করতে হয় যে কোনো অঙ্কের মধ্যে। 1 থেকে 4 4 বছরের জন্য বাইর করার জন্য, তো এখানে সবাই লক্ষ্য করো 1 মাইনাস 1 1 প্লাস এই যে আইয়ের যে মান আমরা পেয়েছি 8.40কে তুমি 100 দ্বারা ভাগ করো 0.084, 0.084, তার উপরে পাওয়ার এন আছে, এন এর মান 4, তার নিচে আই আছে, আই এর মান 0, আই এর মান হচ্ছে 0.084। ক্যালকুলেটারে একেবারে মানটা বাইর করে নাও। 1 প্লাস 0.084 যোগ করো, পাওয়ার 4 দাও, উপরে 1কে ভাগ করো, ভাগ করে 1 থেকে এই অংশটাই বিক করে নিচের 0.084 দ্বারা ভাগ করলে, তো সবাই জানো অনার্সে পড়তেছো, অনেক ম্যাথের সমাধান করেই তো তোমরা আসছো। তো একেবারে এটার মানটা বাইর করে নাও 3.2828। তো এটা 4 বছরের জন্য, যেহেতু 1 থেকে 4 বছরের বাইর করতেছি, তো কত আছে 3.2828। এখন তুমি এনসিএফকে এই 4 বছরের পিবিআইএফ এ দ্বারা যদি গুণ করো, 4 বছরের প্রেজেন্ট ভ্যালু চলে আসে। আশা করছি ক্লিয়ার। 2,46,210। এখন দেখো প্রথম ইনস্টলমেন্টে আমরা কিন্তু ট্যাক্সের টাকা বাদ দিতে পারি নাই, প্রথম ইনস্টলমেন্টে এটা বাদ দিতে হবে। তো এই জন্য বছর দিলাম এখানে 5, পরের বছরে কিন্তু আবার ইনস্টলমেন্ট দিতে হবে না, কারণ প্রথমে জিরো, একেবারে প্রথম তারিখে একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে, আরও 4 বছরে দেওয়া হয়েছে, 5 বছরে ইনস্টলমেন্ট দেওয়া শেষ, তাই ইনস্টলমেন্ট দিতে হবে না জিরো। তবে প্রথম যে ট্যাক্সের টাকা বিক করা হয় নাই, ওই ট্যাক্সের টাকাটা এখানে লেখা হবে, প্রথম যেটা বিক করা যায় নাই। তো এখন ট্যাক্সের এটা তো ইনস্টলমেন্ট থেকে বিক করা হয়, তার মানে এই 50,000 এটা হচ্ছে মাইনাসের টাকা। 5 নম্বর বছর হচ্ছে 1 বছর, যে কোনো 1 বছর, যে কোনো 1 বছরের জন্য ফ্যাক্টর বাইর করার নিয়ম হচ্ছে, আমি তো তোমাদের বলেছিলাম, সূত্র দেখিয়ে দিছিলাম, কয়েক বছরের জন্য ওই যে 4 বছরের বাইর করলাম পিবিআইএফ এটা, আর যে কোনো 1 বছর, এখন যে 5 নম্বর বছর এটার জন্য বাইর করব সূত্র, এটা 5 নম্বর বছরের জন্য বাইর করছি, অর্থাৎ এটা তো 1 বছরের জন্যই বাইর করছি। 1 নিচে 1 প্লাস আই এর মান 0.084, তার উপর এন এর মান 5। 5 নম্বর বছরের জন্য বাইর করছি, মানে এন এর মান 5। 1 নম্বর বছরের জন্য বাইর করলে এন এর মান 1। উত্তরে হবে 0.66681। এখন তুমি এই এনসিএফ 50,000কে 0.661 দ্বারা গুণ করো, 33,405 হবে। কেন এটা মাইনাস? কারণ নিয়ম মতো তো আমাদের সমাধান করতে হবে, ইনস্টলমেন্ট থেকে ট্যাক্সেরটা বিক করতে হয়, বিক করে বিগের টাকাই আসছে, বিগের টাকা দ্বারা এই 5 নম্বর বছরের ফ্যাক্টরকে গুণ করে এটা আসছে। অবশেষে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে পাবো, টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে প্লাসের 1,25,000, 2,46,210, এগুলো যোগ করে 33,405 বিক করলে 3,37,805। 3,37,805, এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই লিজ অপশন যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে আজকে আমাকে 3,37,805 এই সম পরিমাণ টাকাটা খরচ করতে হবে
প্রেজেন্ট ভ্যালু এটা পেয়ে গেলাম। বরোয়িং অ্যান্ড বাইং অপশনের জন্য টু টেক লোন ফ্রম এবি ব্যাংক 14% ইন্টারেস্ট পার annum repayable annually at the end of each of the 5 years in equal installment, সমান কিস্তিতে বছরের শেষে সমান কিস্তিতে 14% ইন্টারেস্টে এবি ব্যাংক থেকে ঋণ করা হয়েছে। সলভেন্স ভ্যালু 20,000, ভগ্নাবশেষ মূল্য 20,000। এটা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হয় ট্যাক্স রেট 40%, হুইচ অফার দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোন অফার কোম্পানি গ্রহণ করবে। এখন যে ঋণ নেওয়া হয়েছে বি ব্যাংক থেকে তাদেরকে কি পরিমাণ কিস্তি দিতে হবে সেটা বাইর করতে হবে। আর বছরের শেষের সূত্র হচ্ছে এটা, এন্ড অফ দি ইয়ার। এই সূত্র ব্যবহার করেই আমরা বাইর করব। বর্তমান অঙ্কের মধ্যে পিবি আছে 4 লক্ষ। 4 লক্ষ টাকা যন্ত্রপাতির মূল্য কত? 4 লক্ষ না? তাহলে তো 4 লক্ষই ঋণ নিতে হবে। বছর 5, আয়ের মান 14%, 14% ইন্টারেস্টে নেওয়া হবে। এটাকে 100 দ্বারা গুণ করো, 0.14। কিস্তি কি পরিমাণ এর মান বাহির করতে হবে। পিভিএ 4 লক্ষ, এর মান বাহির করতে হবে 1 মাইনাস 1, 1 প্লাস আয়ের মান 0.14, এন এর মান 5, নিচে আয়ের মান 0.14। ওকে, এখন হিসাব করো। এখানে 4 লক্ষ, 1 থেকে 1 প্লাস 0.14 যোগ করলে তো 1.14, এটার উপরে পাওয়ার 5 দাও, পাওয়ার 5 দিয়ে উপরে এই অংশ দ্বারা 1কে ভাগ করে তারপর যত হবে ওইটা থেকে 1 একেবারে বিগ করে আমি সম্পূর্ণ বসিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু সংক্ষিপ্ত করে নিতেছি। নিচে 0.14 আর এখানে 1 মাইনাস, তুমি যদি এই অংশের মানটা বাইর করো তাহলে হবে 0.5194। 4 লক্ষ এ ইন্টু 1 থেকে 0.5194 বিক করো আর 0.14 দ্বারা একেবারে ভাগ করে দাও, তখন গুণ অবস্থায় থাকবে 3.4329। এর সাথে যেটা গুণ হয়ে আসছে এটা 4 লক্ষের নিচে ভাগ করে নাও, তাহলে এ ইকুয়াল টু 4 লক্ষ ভাগ 3.4329। এ দ্বারা বোঝায় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, বাৎসরিক কিস্তির পরিমাণ বোঝায় এর দ্বারা। এই জন্য এর মানটা আমরা এখানে বাইর করছি। 4 লক্ষকে 3.4329 এটা দ্বারা যদি ভাগ করা হয় 1,16,520 হবে। এর মান পেয়ে গেলাম। কিছু ওয়ার্কিং আমরা দেখেছি যে বরোয়িং অপশনে ঋণ করে যদি আমরা ক্রয় করতে চাই যন্ত্রপাতি, অ্যামাউন্ট, লোন ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ, এখন আমরা এর মান বাহির করলাম। লোন অ্যামর্টাইজেশন শিডিউল এটাও করতে হবে, ডেপ্রিসিয়েশনও বাহির করতে হবে, ডিসকাউন্ট রেট আমরা অলরেডি বাহির করে নিয়ে এসেছি, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি। ফাইনালি এখান থেকেই পিবিটা পাওয়া যাবে। তো এক এক করে এই সমাধানগুলো করতেছি। এখন লোন অ্যামর্টাইজেশন শিডিউল এটা কিভাবে করব সবাই লক্ষ্য করো। তো বছর হচ্ছে এখানে বছর 5টা আছে না, তো 1 থেকে 5 পর্যন্ত আমি লিখে নিব। 2, 3, 4, 5। লোন এট দি বিগিনিং, প্রথমে ঋণ নেওয়া হয়েছে 4 লক্ষ টাকার। ইনস্টলমেন্ট কিন্তু প্রতি বছরের সমান, 1,16,520 প্রতি বছরের শেষে সমান করে দিতে হবে।
1,16,520 প্রতি বছরে দিলাম। 1,16,000 এই 520-এর মধ্যেই এইখানে কিন্তু ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট দুইটাই অন্তর্ভুক্ত আছে। মানে এই যে আমি ঋণটা নিয়েছি, তো ঋণ নিলে তো ওই পুরো 4 লক্ষ টাকাই পেড করতে হবে। তো শুধু ঋণের অংশ পেড করলে হবে নাকি ঋণের সাথে ইন্টারেস্টও যাবে? ঋণের সাথে ইন্টারেস্টও যাবে। এই ঋণ এবং আসল টাকা মিলিয়েই কিন্তু 1,16,520 আছে। এখন এটার ইন্টারেস্ট কত হবে? 4 লক্ষ এর 14%। 4 লক্ষের 14% হবে 56,000। এই যে 56,000 বাইর করলাম, মানে 1,16,520-এর মধ্যে 56,000 ইন্টারেস্ট অন্তর্ভুক্ত। তাহলে আসল কত যাচ্ছে? আসলে 1,16,520 থেকে 56,000 বিয়োগ করলে 60,520 এটাই যাচ্ছে আসল বা ঋণের টাকা। মানে 4 লক্ষ থেকে 60,520 এটাই শুধু কমেছে। এখানে পুরো 56,000 টাকা ওনারা ইন্টারেস্টটা নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো? 4 লক্ষ থেকে আসল কিন্তু 60,520 এটা কমেছে। এখন 4 লক্ষ থেকে 60,520 কমলে আর কি পরিমাণ টাকা বাকি থাকে? 3,39,480। তো এখন পর্যন্ত 3,39,480 বাকি। এটা 2 নম্বর বছরের জন্য বিগিনিং। এটা 2 নম্বর বছরের জন্য বিগিনিং। তো এটার উপর ইন্টারেস্ট 14% বাইর করো, 68,000, 47,527 হবে। 1,16,520 থেকে 47,527 এটা বিয়োগ করো, 68,993। 3,39,480 থেকে 68,993 এটা বিয়োগ করো, 2,70,487 এটা বাকি থাকে। 2,70,487 এটা বাকি আছে। এটা 3 নম্বর বছরের প্রথমে নিয়ে আসো। তো এই নিয়মেই প্রত্যেকটা শেষ করতে হবে। 2,70,487 এটার 14% ইন্টারেস্ট 37,868। 1,16,520 থেকে বিয়োগ করলে এখানে থাকে 78,652। 2,70,000 2,70,487 থেকে 78,652 এটা বিয়োগ করলে 1,91,835 হবে। 1,91,835 এইটার 14% ইন্টারেস্ট হবে এখানে 26,857। 1,16,520 থেকে 26,857 বিয়োগ করলে 89,663। 1,91,835 থেকে 89,663 বিয়োগ করলে 1,02,172। তো এটা এখানে প্রথমে নিয়ে আসো। 1,02,172, তাই না? এটার উপর ইন্টারেস্ট বাইর করো, কত হবে? 14,348। 1,16,520 থেকে 14,348 বিয়োগ করলে 1,02,172 হবে। এখন তুমি এখন এই 1,02,172 থেকে 1,02,172 এটা যদি বিয়োগ করা হয় তাহলে এখানে থাকবে নীল, শূন্য, আর কোনো টাকা হবে না। লোন অ্যামর্টাইজেশন শিডিউল এটাই, এইভাবেই যে কোনো অঙ্কের মধ্যে সমাধান করতে হবে। এখন ডেপ্রিসিয়েশনটা আলাদা করে বাইর করে নিতে হবে। এটার অবচয়টা বাইর করে নেই। বর্তমান অঙ্কের মধ্যে আমরা দেখেছি কোস্ট আছে 4 লক্ষ, সলভেজবলের পরিমাণ আছে 20,000, মেয়াদ হচ্ছে 5 বছর। 4 লক্ষ থেকে 20,000 বিয়োগ করলে 3,80,000। 3,80,000-কে 5 দ্বারা ভাগ করলে উত্তরে আসবে 76,000 টাকা অবচয়। টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি, বর্তমান মূল্য নির্ণয় করার জন্য এই বোরোইং অপশনের আমরা এখানে একটা টেবিল, গুরুত্বপূর্ণ টেবিল অঙ্কন করে নিয়েছি। এখানে আরেকটা টেবিল। তো 1 থেকে 5 বছর, 5টা বছর আছে না, এটা আমরা লিখে নিব। 2, 3, 4, 5 ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তি দিতে হবে
এই বোরোয়িং অপশনের জন্য বোরোয়িং অ্যান্ড বাইং অপশন 1,16,520 টাকা প্রতি বছরে। তো কিস্তি প্রত্যেকটা বছরে আমরা লিখে নিব। প্রত্যেকটা বছরে 1,16,520 করে আমরা লিখে নিলাম। এখন ইন্টারেস্ট, প্রত্যেকটা বছরে ইন্টারেস্ট বলো তো কোথায় পাবো? এই যে ইন্টারেস্ট শিডিউলে ইন্টারেস্টে 56,000, 47,527, 37,868, 26,857, 14,638 5টা বছরের জন্য আলাদা আলাদা আমরা নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? কারণ ইন্টারেস্ট এটা তো একটা ব্যয়, সকল ব্যয়ের হিসাব তো করতে হবে এই জন্য। তো ইন্টারেস্ট হচ্ছে 56,000, 47,527, 37,868, 26,857, 14,338। অবচয় যেটা বাইর করেছি 76,000, এটাও তো ব্যয়। অবচয় যেহেতু এটা তো ব্যয়ের মধ্যে পড়ে, তোমরা জানো সবাই। 76,000 প্রতি বছরেই সমান, সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরে অবচয়ের হার সমান হয়, প্রতি বছরে সমান হয়। এখন টোটাল কস্ট, এই যে ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন, এই দুইটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে। ব্যয়গুলো একসাথে করে নাও। 56,000 আর 76,000 যোগ করলে 1,32,000, 47,527 আর 76,000 এই দুইটা যোগ করো, 1,23,527। 37,868 আর 76,000 যোগ করো, 1,13,868। 26,857 এবং 76,000 যোগ করলে 1,02,857। 14,338 এবং 76,000 যোগ করলে 90,300, 90,348। তো এটা 48 হবে, 90,348। ওকে, এটা টোটাল কোস্ট। টোটাল এই কোস্টের টাকার উপরে আমাদের ট্যাক্সের টাকাটা এখন বিক করতে হবে। যে 40% টাকা, এই টোটাল কোস্ট থেকে 40% এই ট্যাক্সের টাকাটা এই জায়গাতেই বিক করতে হবে। 1,32,000-এর ট্যাক্স রেট 40% 52,800 হবে। এখানে 49,411 হবে। 1,23,527-এর 1,13,868 আর 45,547 হবে। 1,02,857-এর 41,143 হবে। আর 90,348 37,139 হবে। এখন এনসিএফ নিট ক্যাশ বেনিফিট এখানে কত থাকে? 2 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরটা বিক করতে হবে। কিস্তির টাকা যেটা আছে প্রতি বছরে দিতেছ, টোটাল ব্যয় থেকে ট্যাক্সের টাকাও আলাদা করা হলো। তো ট্যাক্সের টাকা এখানে ইনস্টলমেন্ট থেকে বিক করলে আমরা নিট ক্যাশ বেনিফিট কী পরিমাণ এটা পেয়ে যাই। আর এখানে যে ধারাবাহিকতা বা নিয়ম, এটা যে কোনো অঙ্কের জন্য তোমাদের মনে রাখতে হবে, যে এই নিয়মেই যে কোনো অঙ্ক সমাধান করতে হবে। আচ্ছা, তো 1,16,520 থেকে এই 6 নম্বর 52,800 এইটা তুমি বিক করো, হবে 63,720। এক কথায় 1,16,520 তো প্রত্যেক ঘরে আছে। তো 1,16,520 থেকে এই টাকাগুলো বিক করো, বিক করে প্রত্যেকটা করে লিখো। তো এখানে হবে 67,109, 70,973, 75,377, এখানে হবে 80,381,
এবং 5 নম্বর বছর পরে নেট ক্যাশ বেনিফিট আরেকটা পাওয়া যায়। আরেকটা কি, সেটা হচ্ছে যে সলভেজ ভ্যালু। সলভেজ ভ্যালু 20,000 যেহেতু পাওয়া যাবে, এটা তো টোটাল ব্যয়ের পরিমাণ আমি বাইর করলাম। সলভেজ ভ্যালু 20,000 যেহেতু পাওয়া যাবে, এই জন্য 6 নম্বর বছরে এই জায়গাতে 20,000 এটা যেহেতু পাওয়াই যাবে, তো টোটাল ব্যয় থেকে কিন্তু এটা বিক করতে পারি। এই জন্য 20,000টা বিক করা হয়েছে। এখন পিবি ফ্যাক্টর 8.4%, ওই ডিসকাউন্ট রেট যেটা আমরা বাইর করেছিলাম ওইটার ফ্যাক্টর বাইর করার নিয়ম কি? বাইর করার নিয়মটা হচ্ছে, যেমন ধরো উপরে তো আমি সমাধান করেছিলাম। 1 নম্বর বছরের জন্য এখানে পাওয়ার 1, 2 নম্বর বছরের জন্য 2, 3 নম্বর বছরের জন্য 3, 4 নম্বর বছরের জন্য 4, 5 নম্বর বছরের জন্য 5, 6 নম্বর বছরের জন্য 6। মানে এনের মান এখানে বসিয়ে এই সূত্রটার মাধ্যমেই কিন্তু ফ্যাক্টরগুলো বাইর করতে হয়। তো 1, 2, 3, 4 এগুলো মান বসিয়ে ফ্যাক্টরটা আমি এখানে সরাসরি লিখে নিতেছি। 0.9225, 0.8510, 0.7851, 0.7242, 0.6681, 0.6681। ওকে, এখন 7 নম্বর আর 8 নম্বর গড় এই এনসিএফ যা বাকি রয়েছে। তো এনসিএফ থেকে এখন পর্যন্ত আমরা যা করলাম, টোটাল ব্যয়, এই ব্যয়ের উপরে ট্যাক্স রেট আলাদা করলাম, ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স বাদ দিয়ে যে এনসিএফ আছে, এখন যদি আমি ফ্যাক্টর দ্বারা প্রত্যেকটা বছরের গুণ করি, সহজে পিবিটা চলে আসে। আর এটা কিন্তু এই 5 নম্বর বছরেই কিন্তু এই 20,000 থাকে, এই জন্য 0.681 ফ্যাক্টরটা এটা আমরা রেখে দিব, কারণ এটা 5 নম্বর বছর পরেই ফ্যাক্টর 20,000 পাওয়া যায়। 5 নম্বর বছর পরে 20,000 পাওয়া যায় ভগ্নাবশেষ মূল্য হিসাবে, তো এটা ঘাটতি পূরণ করা যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই 7 নম্বর গড়ের টাকা, মানে এই টাকাগুলোর সাথে এই ফ্যাক্টরগুলো গুণ করে পিবি 9 নম্বর গড়েই আমরা বসাবো। 63,720 এবং এই ফ্যাক্টর গুণ করলে 58,782, 67,109 এবং 0.8510 এটা গুণ করলে 57,110। তো এখানে হবে 55,721, 54,500, 54,588, 53,703, 13,362। এটা যেহেতু মাইনাসের ফ্যাক্টর, মাইনাসের টাকা 20,000কে ফ্যাক্টর দ্বারা গুণ করে 13,362 হবে। অবশেষে আমরা এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু এই জায়গাতে, এই যে 9 নম্বর ঘর আছে, প্লাসের যতটা টাকা আছে, প্লাসের টাকা থেকে মাইনাসের টাকা যদি বিয়োগ করে দেই, তাহলে এখানে টিপিভি টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে 2,63,542। দেখো, এত কিছু করে আমরা লিজ পেমেন্ট, যেটা লিজ অপশন, এটার প্রেজেন্ট ভ্যালু 3,37,805। আর ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে আমরা যন্ত্রপাতিটা কিনি, 2,63,542 আজকের মূল্যে খরচ হবে। কোথায় 3,67,000 আর কোথায় 2,63,542। এটা 3 লক্ষ কত, 3,37,805 লিজের। আর বরোয়িং অ্যান্ড বাইং অপশন এটা 2,63,542। তাহলে এটাই কম, এটাতেই আমাদের লাভ, তো এটাতেই বিনিয়োগ করা উচিত। এই জন্য দি কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড কোনটা, বরোয়িং অ্যান্ড বাইং অপশন। এটাই আমরা লিখে দেব, বরোয়িং অ্যান্ড বাইং অপশন, because its total present value is lower than লিজিং থেকে এটার প্রেজেন্ট ভ্যালুটা কম। বুঝতে পারছো? তো এখন নিজেরা প্রয়োজনে আরও 2বার ক্লাস থেকে হাতে কলমে মেথের সমাধান করো। যত বেশি সময় দিবেন তত বেশি পারবেন। ক্লাসে সময় দিতে হবে এবং নিজেরা বেশি অনুশীলন করতে হবে।